25 ডিসেম্বর 2024 ক্রিসমাসের দিন হঠাৎ পাকিস্তান এয়ারফোর্স আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ভীষণভাবে বোম্বিংকে শুরু করে। এই পাকতিকা প্রদেশে থাকা বারমাল জেলায় 7টা পাকিস্তান তালিবান ঘাঁটিতে অ্যাটাক করা হয়। আফগানিস্তান দাবি করে পাকিস্তানের এই সাডেন স্ট্রাইকে তাদের প্রায় 46 থেকে 50 জন মানুষের মৃত্যু হয়েছে, এমনকি 6 জন গুরুতর আহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই ছিল সাধারণ নাগরিক, এমনকি নিরীহ মহিলা, শিশু। যদিও এই হামলার পরে আফগানিস্তানের তালিবানরা হুমকি দেয় যে তারাও এর বদলাকে নেবে। এরপরেই কিন্তু আফগানিস্তান সরকার পাকিস্তানের সীমানায় প্রচুর সংখ্যক তালিবানি সেনা পাঠায়। দীর্ঘ সংঘর্ষের পর তালিবানি সরকার দাবিও করেছে যে এখনো পর্যন্ত এই অ্যাটাকে প্রায় 19 জন পাকিস্তানি আর্মির মৃত্যু হয়েছে। অন্যদিকে পাকিস্তান চাইছে আফগানিস্তানের চিকেন নেক নামে পরিচিত ওয়াখান করিডোর দখল করে, যার সাথে চীনের উইঘুর মুসলিমদেরও একটা কানেকশন রয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে পাকিস্তান আফগানিস্তানের তালিবান শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর সব থেকে বেশি খুশি ছিল। এমনকি পাকিস্তানের এক্স প্রাইম মিনিস্টার ইমরান খান আনন্দে গদগদ হয়ে প্রেস কনফারেন্সে এটা পর্যন্ত বলেছিল যে তালিবানরা সরল সাধারণ মানুষ, ওরা কোনো আতঙ্কবাদী নয়। তাহলে মাত্র কয়েক বছরের মধ্যে কি এমন হলো যে পাকিস্তান আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করলো? আর কেন এই দুটো দেশের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধে পরিস্থিতি তৈরি হয়েছে? তাছাড়া এতদিন ধরে আমরা এক ধরনের তালিবানের কথা জানতাম, সেটা হচ্ছে আফগান তালিবান। কিন্তু এই যুদ্ধের পর আরও এক নতুন ধরনের তালিবানের নাম সামনে আসছে, যার নাম হচ্ছে টিটিপি, বা যেটিকে বলা হয় তেহরিক তালিবান। প্রশ্ন হচ্ছে, এই তেহরিক তালিবান পাকিস্তান এরা কারা, আর কেনই পাকিস্তান তাদের দেশ থেকে এই তেহরিক তালিবান পাকিস্তানকে উৎখাত করতে চায়? তো বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, সব কিছু আপনাদের ক্লিয়ার করে জানাবো, যেটাকে একদম আপনাদের সহজ ভাষায় এক্সপ্লেন করব। সাথে এটাও দেখব যে এই বিষয় নিয়ে চীন কেন সব থেকে বেশি চিন্তিত। আজকের এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, তাই একদম এটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আফগানিস্তান এবং কি পাকিস্তান এর মধ্যে ঝামেলার বেশ কয়েকটা কিন্তু এখন কারণ আছে। তার মধ্যে প্রধান যে কারণ সেটা হলো দুরন্ত লাইন। এই মুহূর্তে পৃথিবীর সব থেকে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটা হলো আফগানিস্তান, এমনকি পাকিস্তানের সীমানা, যাকে বলা হয় ডুরান্ট লাইন। আজ থেকে প্রায় 130 বছর আগে ব্রিটিশ সেক্রেটারি হেনরি ডুরান্টের রাখা এই ডুরান্ট লাইনটাকে আজকের দিনে দাঁড়িয়ে আফগানিস্তান ও পাকিস্তানের ভিতরে দ্বন্দ্বের সব থেকে বড় কারণ ইতিহাস ঘটে। দেখা যায় যে আফগানিস্তানে বেশ কিছু বিদেশি শক্তি দখল করার চেষ্টা করেছিল, কিন্তু আফগানিস্তান হলো একটা ল্যান্ডলক কান্ট্রি, এমনকি এর জিওগ্রাফি অর্থাৎ ভৌগোলিক অবস্থান খুবই অদ্ভুত। এখানে চারিদিকে পাহাড় রয়েছে, সমতল ভূমির অভাব, জলপথ নেই। এই সবের কারণে আফগানিস্তানকে দখল করা সবসময় ভীষণই চ্যালেঞ্জিং ছিল। এমনকি আমেরিকা, রাশিয়া, ব্রিটেনের মতো শক্তিশালী দেশগুলো এখানে বারবার ব্যর্থ হয়েছে। তো 1839 সালে ব্রিটিশরা আফগানিস্তানকে নিজেদের উপনিবেশ করার চেষ্টা করে, যেটাকে বলা হয় প্রথম অ্যাংলো আফগান যুদ্ধ। কিন্তু 3 বছর ধরে চলা এই যুদ্ধে ব্রিটিশরাও কিন্তু শেষ পর্যন্ত হেরে যায়, তারাও কাবুল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে আফগানিস্তান জয়ের যে স্বপ্নটা ছিল সেটা কিন্তু ব্রিটিশরাও ছাড়েনি। 1878 সালে তারা আবারও আফগানিস্তানে আক্রমণ করে, আর এটাকে বলা হয় দ্বিতীয় অ্যাংলো আফগান যুদ্ধ। আর ওই যুদ্ধেও কিন্তু ব্রিটিশরা পুরোপুরি আফগানিস্তানকে জয় করতে পারেনি। তবে এই সময় তারা বুদ্ধি করে আফগানিস্তানের তৎকালীন শাসক আব্দুর রহমান খানের সাথে ট্রিটি অফ গান্ধামাইক সাইন করে, যার ফলে আফগানিস্তানের ফরেন পলিসি এমনকি সামরিক ক্ষমতা ব্রিটিশদের কাছে চলে আসে। ওই সময় ব্রিটিশরা আফগানিস্তান এমনকি ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে একটা সীমানা তৈরি করে, আর এটাই হলো আজকের দিনে সেই ডুরান্ট লাইন। এবার স্বাভাবিকভাবে সেই সময় কিন্তু পাকিস্তানের কোনো এক্সিকেট ছিল না, মানে তখনকার পাকিস্তান ভারতের একটা অংশ ছিল। এমনকি সেই সময় রাশিয়া খুবই শক্তিশালী একটা সাম্রাজ্য ছিল, তারা ধীরে ধীরে ভারতের দিকে নিজেদের সাম্রাজ্য বিস্তার করছিল। আর ব্রিটিশরা এটা নিয়ে বিষয়ে চিন্তায় ছিল, কারণ ভারত ছিল তাদের কাছে একটা সোনার পাখি। তাই রাশিয়া যাতে ভারতের দোরগোড়ায় পৌঁছাতে না পারে, তাই মিডল ইস্টের সাথে ভারতের একটা বাফার জোন তৈরি করা হয়। আপনি যে ম্যাপে অংশটাকে দেখতে পাচ্ছেন সেটা হলো এই বাফার জোন। এটার নাম ওয়াখান করিডোর। এটা প্রায় 350 কিলোমিটার লম্বা, কিন্তু চওড়ার দিক থেকে এটা খুবই কম। কোথাও 16 কিলোমিটার চওড়া, আবার কোথাও 60 কিলোমিটার চওড়া। আর বর্তমান সময়ে আফগানিস্তানের সাথে পাকিস্তানের এই যে ঝামেলা চলছে, এই সুযোগ নিয়ে পাকিস্তান আর্মি চাইছে
যে এই ওয়াখান করিডোরকে সম্পূর্ণ দখল করতে। তারা কেন এই ওয়াখান করিডোরকে দখল করতে চায় তার কারণ আমি ভিডিওটিতে আগে বলবো। তো এবার আগে বলে দিই যে ব্রিটিশরা এই ডুরান্ট লাইন বানিয়ে চলে যায়, কিন্তু পরবর্তীকালে ভারত ও পাকিস্তান যখন ভাগ হয় তখন এই ডুরান্ট লাইন আর ভারতের সাথে থাকে না। তখন এই ডুরান্ট লাইন হয়ে যায় পাকিস্তান আফগানিস্তানের মধ্যে বর্ডার। আর এই ডুরান্ট লাইন লম্বায় প্রায় 2700 কিলোমিটার, যার এক প্রান্ত ইরানের সাথে আর এক প্রান্ত চায়নার সাথে যুক্ত। এবার ব্রিটিশদের কাজ ছিল যে সব জায়গায় এমন একটা ঝামেলা তৈরি করা, তারা যাতে শতাব্দীর পর শতাব্দী ধরে এই এলাকার মানুষরা সেই ঝামেলা নিয়ে ব্যস্ত থাকবে, তারা যুদ্ধ করবে, বিদ্রোহ করবে। আর এই ডুরান্ট লাইনের ক্ষেত্রে ঠিক সেটাই ছিল, কারণ এই ডুরান্ট লাইন টানার ফলে 5 নতুন কমিউনিটির একটা অংশ পাকিস্তান থেকে যায় আর তার বেশিরভাগ অংশ আফগানিস্তানে চলে যায়। এবার আফগানিস্তানে যে পাশতুন কমিউনিটি ছিল তারা আফগানিস্তানের ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রং কমিউনিটি, কিন্তু এই সীমানার ফলে একাধিক পরিবার দুই দেশের মধ্যে ভাগ হয়ে যায়। তাই আফগানরা শুরু থেকেই এই ডুরান্ট লাইনকে নিজেদের বর্ডার হিসেবে মেনে নিতে পারেনি। এবার আপনাদের মনে হয়তো প্রশ্ন আসবে যে ডুরান্ট লাইন তো ব্রিটিশরা তৈরি করেছিল, তাহলে আফগানিস্তান পাকিস্তানের উপর কেন খেপে গেল? চলুন এবার সেই কারণটা বলি। পাকিস্তানের এই ম্যাপটা খুব ভালো করে লক্ষ্য করুন। এই ম্যাপে পাকিস্তানের প্রধান 4টি কমিউনিটিকে তুলে ধরা হয়েছে। আপনারা পাকিস্তানের এই যে ব্রাউন কালারের অংশটা দেখতে পাচ্ছেন, এটা পাকিস্তানের পাঞ্জাব, অর্থাৎ এই অঞ্চলে পাঞ্জাবি পাকিস্তানিরা থাকে। তার নিচের যে অংশ সেই ইয়েলো কালারের অংশটা দেখতে পাচ্ছেন, এখানে সিন্ধি পাকিস্তানিরা থাকে। বাঁদিকে যে পিঙ্ক কালারের অংশটা দেখতে পাচ্ছেন, এটা হলো পাকিস্তানের বালুচিস্তান অঞ্চল, যেখানে মূলত বালুচ কমিউনিটি থাকে। আর এখানে সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ট্রান্ট ল্যান্ডের পাশে এই যে সবুজ কালারের অঞ্চলটা দেখতে পাচ্ছেন, এই অঞ্চলে থাকা পাশতুন কমিউনিটি। কিন্তু পাকিস্তানের এতগুলো কমিউনিটির মধ্যে শুধুমাত্র সিন্ধ এমনকি পাঞ্জাব জাতি সামাজিক, অর্থনৈতিক এমনকি রাজনৈতিক সব ক্ষেত্রে প্রভাবশালী, কিন্তু তুলনামূলকভাবে সংখ্যালঘু হওয়ায় বালোচ আর পাশতুনরা পাকিস্তানের স্বাধীন হওয়ার পরে থেকে বঞ্চনা আর অত্যাচারের শিকার হয়ে আসছে ঠিকই, যেমনটা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সাথে করত। যদিও আজ অনেকেই কিন্তু সেই কথা ভুলে গেছে। অনেকে মনে করে যে পাকিস্তান হয়তো আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, কারণ কথায় আছে, আপনি কুকুরের লেজে যতই ঘি তেল মাখান না কেন, কুকুরের লেজ কখনো সোজা হয় না। পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান যখন আলাদা হয়ে গেছে, তারপরে পাকিস্তান তা থেকে শিক্ষা নেয়নি। তারা আজ ওই পাশতুন এমনকি বালুচিস্তানে মানুষের উপর অত্যাচার করে। আমরা আবার টপিকে ফিরে আসি যে কিভাবে আমি আপনাদের পাকিস্তানের কমিউনিটিগুলোকে দেখালাম, ঠিক একইভাবে আপনি আফগানিস্তানের ডুরান্ট লাইনের পাশে এই সবুজ অংশটাকে দেখতে পাবেন, যেখানে আফগান পাশতুন কমিউনিটি বসবাস করে। কিন্তু এই আফগান পাশতুন এমনকি পাকিস্তানি পাশতুনদের মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। আফগানিস্তানের পাশতুন কমিউনিটির সব থেকে স্ট্রং কমিউনিটি, আর পাকিস্তানের পাশতুন কমিউনিটির সব থেকে উইক কমিউনিটি। পাকিস্তানের পাশতুনরা সবসময় বঞ্চিত হয়, এর ফলে ধীরে ধীরে পাকিস্তানে থাকা পাশতুনদের মনে আফগানিস্তানের পাশতুনদের মতো শক্তিশালী হওয়ার ইচ্ছা জাগে। এক কথায় বলতে গেলে তারাও চায় পাকিস্তানের এই পাশতুন অঞ্চলটা আফগানিস্তানের পাশতুনের সাথে যুক্ত হয়ে যাক, যা স্বাভাবিকভাবেই পাকিস্তান কখনোই মেনে নেবে না, অ্যাটলিস্ট বিনা যুদ্ধে তো কখনোই মেনে নেবে না। তো এর ফলে পাকিস্তানের সরকার প্রতি পাশতুনদের খুব ধীরে ধীরে বাড়তেই থাকে। তো এই ডুরান্ট লাইনকে কেন্দ্র করে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সম্পর্ক কোনোদিনই ঠিক ছিল না। এবার আফগানিস্তানে তালিবানি শাসন যখন আবার পুনরায় চলে আসে, তখন পাকিস্তানি ভাবে যেহেতু তালিবান সেনাদের ট্রেনিং দিতে পাকিস্তানে সাহায্য করেছিল, তাই এবার যখন তালিবান শাসন আসবে তখন তাদের মধ্যে যে ডিসপিউটগুলো ছিল এই বর্ডারকে নিয়ে, সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। তাই আফগানিস্তান যখন তালিবানরা জিতে যায়, এমনকি আমেরিকা আফগানিস্তান ছেড়েও পালিয়ে যায়, তখন পাকিস্তান সব থেকে বেশি খুশি হয়েছিল। তারা এই তালিবানি শাসনকে তোষামত করতে থাকে, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে বাজিটা পুরোপুরি উল্টে যায়, কারণ এই আফগান তালিবানরাও তাদের পূর্ববর্তী সরকারের মতো এই ডোনাল্ড লাইনকে মান্যতা দেয় না। এমনকি তারা চায় পাকিস্তানের পাশতুন এলাকাকে নিজেদের সাথে যুক্ত করতে। আর এই পরিস্থিতিতেই তৈরি হয় টিটিপি বা তেহরিক তালিবান পাকিস্তান। পাকিস্তানের বায়াতুল্লাহ মেহসুদ নামের একজন পাশতুন তেহরিক তালিবানের নামে একটা মিলিট্যান্ট গোষ্ঠীকে গড়ে তুলেছিল, যাকে বর্তমানে শর্ট ফর্মে টিটিপি বলা হয়। এই টিটিপি পাকিস্তান সরকারকে একদমই পছন্দ করতো না। তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে পাকিস্তানের যে কারেন্ট গভর্নমেন্ট রয়েছে তাকে সরিয়ে দিয়ে আফগানিস্তানের মতো ওখানে একটা তালিবান শাসন প্রতিষ্ঠাতা করা। আর সিমিলারিটি একটু আগে যেমনটা আমি বললাম যে আফগানিস্তান তালিবানরাও চায় পাকিস্তানের পাশতুন এলাকাকে নিজেদের সাথে যুক্ত করুক, ফলে দুজনের উদ্দেশ্য প্রায় একই হয়ে যায়। তাই টিটিপি এমনকি আফগানিস্তানের তালিবান ওই দুজন একসাথে মিলিত হয়ে পাকিস্তানের ভেতরে নানান ধরনের সরকার বিরোধী সন্ত্রাসী কাজকর্ম চালাতে থাকে, আর তাদেরকে পর্দার আড়াল থেকে সাহায্য করে আফগান তালিবানরা। 2014 সালে
টিটিপি পাকিস্তানের আর্মি পাবলিক স্কুলে অ্যাটাক করে, যার ফলে 150 জন মারা যায়, যার মধ্যে 132 জন ছিল স্কুল স্টুডেন্ট। এই ঘটনার ফলে সারা পাকিস্তান জুড়ে টিটিপির বিরুদ্ধে ব্যাপক পরিমাণে ক্ষোভ সৃষ্টি হয়। আর এটাকে অস্ত্র করে পাকিস্তান আর্মি ও টিটিপির সদস্যরা গ্রেপ্তার করে যায়। ফলে টিটিপির সক্রিয়তা মানে এদের শক্তি আগের থেকে কিছুটা কমতে শুরু করে। কিন্তু প্রকৃতপক্ষে পাশতুনরা পাকিস্তানের মাইনরিটি কমিউনিটি হয়, তাদের উপর বিভিন্ন রকমের শোষণ এমনকি অত্যাচার করা হয়। ওই এলাকা থেকে পাকিস্তান সরকার যে ট্যাক্স পায়, যে খনিজ পদার্থ পায়, তারা সেই জিনিসগুলোকে ইনভেস্ট করে। পাঞ্জাব এমনকি সিন্ধ প্রভিন্স আর বঞ্চিত থেকে যায় বালুচিস্তান, এমনকি পাশতুনের মতো এলাকাগুলো, এমনকি বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে এদেরকে বঞ্চিত করা হয়। তো এইসব ঘটনাকে কেন্দ্র করে পাশতুন কমিউনিটির মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পিটিএম এর সাপোর্টাররা রাস্তায় রাস্তায় জার্লি করে ইন্টারনেট ক্যাম্পেইন শুরু করে। একেবারে পিটিএম এর ফুল ফর্ম হলো পাশতুন তাহফুজ মুভমেন্ট। এদের উদ্দেশ্য ছিল পাশতুন কমিউনিটির হিউম্যান রাইটস প্রোটেকশন, ফ্রিডমের দাবিতে প্রতিবাদ করা। তারা শান্তিপূর্ণভাবেই কিন্তু আন্দোলন করত, কিন্তু তারপরও পাকিস্তান সরকার এই পিটিএমকে ব্যান করে দেয়, যার ফলে পাশতুন কমিউনিটির মধ্যে আবারও সেই ক্ষোভের সৃষ্টি হয়। আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে টিটিপি মানে তেহরিক তালিবান পাকিস্তান আবারও পাকিস্তানের ভিতরে সক্রিয় ওঠে। তালিবানের সাহায্য নিয়ে পাকিস্তানের মধ্যে অশান্তি শুরু করে। তারা পাকিস্তান মিলিটারি ক্যাম্পগুলোকে অ্যাটাক করতে থাকে। যেখানে চীন পাকিস্তানের কোনো জায়গায় ইনভেস্ট করছে, সেই জায়গাগুলোতেই তেহরিক তালিবান পাকিস্তান অ্যাটাক করতে থাকে, যাতে ইন্টারন্যাশনাল লেভেলে তাদের এই প্রবলেমগুলোকে তুলে ধরা হয়। তবে এরা সবসময় কিন্তু পাকিস্তান থাকতো না। অ্যাটাক করার পরে এই পাকিস্তানি তালিবানরা লুকিয়ে আফগানিস্তানে চলে যেত, সেখানে বর্ডারের কাছে ঘাঁটি বেঁধে থাকতো। পাকিস্তানের ওপর তালিবানের প্রভাব কমানোর জন্য পাকিস্তান সরকার ডুরান্ট সীমানা বেড়া দেওয়ার কাজ শুরু করে। এখনও পর্যন্ত প্রায় 98% ফেন্সিং করার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আফগানরা মনে করে যে এই ফেন্সিংয়ের মাধ্যমে পাকিস্তান সরকার পাকিস্তান পাশতুন আর আফগান পাশতুনকে সম্পূর্ণভাবে আলাদা করার চেষ্টা করছে। তাই এই ফেন্সিং দেওয়ার কাজেও কিন্তু আফগান তালিবান বারবার বাধা দিয়ে আসছে। এমনকি এখানে পাকিস্তান আর্মির সাথে তাদের ছোটোখাটো কনফ্লিক্টও লেগেই থাকে। এমনকি আপনি রিসেন্ট বেশ কিছু নিউজে শুনতে পেয়েছেন যে পাকিস্তান আর্মির ওপরে জঙ্গি হামলা হয়েছে। এমনকি প্রত্যেক মাসে কোথাও না কোথাও পাকিস্তান আর্মি মারা যাচ্ছে। আর আপনাদেরকে বলে দিই, এর বেশিরভাগ অ্যাটাকগুলোই করেছে কিন্তু টিটিপি অর্থাৎ তেহরিক তালিবান পাকিস্তান। এবার পাকিস্তান যখন তালিবানের এই গোপন ঘাঁটির খবর পেয়ে যায়, তখন তারা ক্রিসমাসের দিন এখানে বোম্বিং শুরু করে। তবে পাকিস্তান একটা নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি হওয়া সত্ত্বেও আফগানিস্তানের সাথে সরাসরি যুদ্ধ চাইছে না, কারণ পাকিস্তান থেকে ঢের শক্তিশালী দেশ সবাই এখানে ব্যর্থ হয়েছে। এমনকি আজকের দিনে তালিবানের কাছে আমেরিকার ফেলে যাওয়া উন্নত মানের অস্ত্রশস্ত্র রয়েছে, যেগুলো দিয়ে পাকিস্তানকে নাস্তানুবোধ করা এমনকি আফগান তালিবানদের কাছে কোনো কঠিন ব্যাপার হবে না। তবে এই মুহূর্তে এই যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগিয়ে পাকিস্তান চাইছে আফগানিস্তানের ওয়াখান করিডোর দখল করতে, যে করিডোরের কথা একটু আগে আমি আপনাদের বলেছিলাম। তবে এই জায়গাটা কিন্তু এমন নয় যেখানে প্রচুর পরিমাণে খনিজ তেল বা কোনো রিসার্চ রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কেন এই ওয়াখান করিডোরকে দখল করতে চায়? তো দেখুন, পাকিস্তান এই মুহূর্তে মিডল এশিয়ার সাথে সাথে সরাসরি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে না। তাদেরকে ইরানের পথে কাজাকিস্তান বা তাজাকিস্তান যেতে হয়, নয়তো আফগানিস্তানের উপর দিয়ে ফ্লাইট করে যেতে হয়। আর এই সময় পাকিস্তান যদি ওয়াখান করিডোর দখল করতে পারে, তাহলে মিডল এশিয়ার সাথে সাথে সরাসরি একটা যোগাযোগ রাস্তা পেয়ে যাবে। আর দ্বিতীয় কারণটা হলো, ওয়াখান করিডোর থেকে আফগান তালিবানরা পাকিস্তানের উপর অ্যাটাক করতে পারে। সেক্ষেত্রে পাকিস্তানের সামনে একটা নতুন ওয়ারফ্রন্ট খুলে যাবে। কিন্তু জিওপলিটিক্স এক্সপার্টরা বলছে, চীন হয়তো পাকিস্তানের এই কাজকে সমর্থন করবে না, কারণ ওই ওয়াখান করিডোরের কাছে রয়েছে চীনের সিনজিয়াং প্রভিন্স, যেখানে চীন ক্রমাগত উইঘুর মুসলিমদের উপর অত্যাচার চালায়। এবার যদি পাকিস্তান ওই ওয়াখান প্রভিন্সকে দখল করে নেয়, তখন হতে পারে ওই পথ থেকে পাকিস্তানের সন্ত্রাসীরা চীনের সিনজিয়াং প্রভিন্সকে অশান্ত করে দেবে। এই তো ইতিহাস। এমনকি এই দেশগুলোর রাজনীতি এখন প্রশ্ন হচ্ছে, আফগানিস্তান কি সত্যি পাকিস্তানের পাশতুন এলাকাকে দখল করতে পারবে? আর এই পাশতুন এলাকা দখল নেওয়ার পরেও কি এই যুদ্ধ আদৌ থামবে? কারণ তেহরিক তালিবান পাকিস্তান চাইছে পাকিস্তান ও আফগানিস্তানের মতো তালিবান শাসন তৈরি করতে। আর এখানে সবথেকে বড় প্রশ্ন, সেটা হচ্ছে পাকিস্তানের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, তাতে তারা কি একটা নতুন করে যুদ্ধ অ্যাফোর্ড করতে পারবে? তবে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকে দেব না। এই সমস্ত প্রশ্নের উত্তর দেবো আগামী সময়। এই যুদ্ধের আপডেট নিয়ে আমি আপনাদের পরবর্তীকালে আরও ভিডিও নিয়ে আসবো। তাই আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তবে আপনি যদি মিডল ইস্টের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন যে সিরিয়ার, প্যালেস্টাইন এমনকি ইরাকের মতো একের পর এক দেশ পশ্চিমা দেশগুলোর ষড়যন্ত্রে ধ্বংস হয়ে যাচ্ছে। তো প্রশ্ন হচ্ছে,
তাদের নেক্সট টার্গেট কে? তো বন্ধুরা, আজকের এই ভিডিও ইনফরমেশনগুলো আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, আপনি যদি খুব সহজেই কনফ্লিক্টের ব্যাপারটা বুঝতে পারেন, তাহলে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিন আপনাদের। বন্ধুরা, দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।